তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদে পড়েছিস বল দেখি, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। তান্ত্রিক বাবা, এক দুষ্টু ডাইনির নজর পড়েছে আমার বাড়িতে। আপনি এক্ষুনি আমার সাথে চলুন। এরপর কালু কাকের কথা শুনে তান্ত্রিক কালু কাকের বাড়িতে আসে আর এসে দেখতে পায় ডাইনি কাকুলিকে খেয়ে ফেলার জন্য কাকুলির দিকে এগিয়ে যাচ্ছে। থেমে যা দুষ্টু ডাইনি, আর এক পাও এগোবি না। কে কে কথা বললো? এ কি তান্ত্রিক তুই? তোকে কে নিয়ে এলো এখানে? আর তুই কি ভেবেছিস তুই আমাকে আটকাতে পারবি? কিছুতেই পারবি না। আমি হলাম সব থেকে শক্তিশালী ডাইনি। কি বললি তুই? আমি তোর কিচ্ছু করতে পারবো না মূর্খ ডাইনি। আমার মন্ত্র শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর মতো কত ডাইনিকে আমি ওই কুয়োতে বন্দি করেছি। আজ তোকে ওই কুয়োতে বন্দি করব। আমার মন্ত্র শক্তির কাছে তো প্রেত শক্তি অতি তুচ্ছ। হা 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 হা। একথা বলে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর ওই ডাইনিকে মন্ত্র শক্তি দ্বারা বেঁধে কুয়োতে ফেলে দেয়। আর তান্ত্রিক কালু কাককে বলতে থাকে, শোন, ওই ডাইনি সত্যি অনেক শক্তিশালী। একে শুধু মন্ত্রের দ্বারা কুয়োতে বন্দি করে রাখা যাবে না। আমি মন্ত্র শক্তি দিয়ে তোকে একটা জবা ফুল দিচ্ছি। তুই এই জবা ফুল নিয়ে গিয়ে ওই কুয়োতে ফেলে দিয়ে আয়। তাহলে ওই ডাইনি চিরকালের জন্য ওই কুয়ো থেকে বেরোতে পারবে না। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি এই জবা ফুল নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দিয়ে আসছি। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! তান্ত্রিক বাবার দেওয়া জবা ফুলটা যে মাটিতে পড়ে গেল। আর এখানে তো দেখছি অনেক জবা ফুল। এখানকার মধ্যে কোনটা তান্ত্রিক বাবার দেয়া জবা ফুল সেটা তো আমি বুঝতেই পারছি না। এই ফুলটা হবে হয়তো, না না এটা না, ওইটা হবে হয়তো, না না এটা না, ওইটা হবে হয়তো। এরপর কালু কাক সেখান থেকে একটা জবা ফুল তুলে কুয়োতে ফেলে দেয় আর তান্ত্রিককে গিয়ে বলতে থাকে, তান্ত্রিক বাবা, আপনার কথা মতো আমি জবা ফুল নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দিয়ে এসেছি। ঠিক আছে, এবার তবে আমি আসি। একথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডাইনি কুয়োর ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে আর একা একা বলতে থাকে, ওই শয়তান তান্ত্রিক নাকি আমাকে চিরকালের জন্য কুয়োতে বন্দি করে রাখবে। তা তো আর হলো না। আমি যে আবার কুয়োর বাইরে এসে গেছি। এবার আর ডাইনির বেশে এই বনে ঘোরাঘুরি করা যাবে না। তান্ত্রিক জানতে পারলে ঠিক আমাকে ধরে ফেলবে। আমি বরং এখান থেকে অন্য বনে চলে যাই। এরপর ডাইনি উড়ে অন্য বনে যেতে থাকে। তখন ডাইনির চোখ যায় একটা তরমুজ ক্ষেতের দিকে। সেই তরমুজ ক্ষেতে ছিল ছোট্ট পাখি ছানা। ও মা, আমাদের তরমুজ খেতে কত তরমুজ হয়েছে। আমি তো এত তরমুজ আগে কখনো দেখিনি। আমার তো তরমুজগুলো দেখে অনেক আনন্দ হচ্ছে। এ কি? এখানে তো দেখছি একটা পাখির ছানা। পাখির ছানাটাকে দেখেছে আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এসেছে। এই ছানাকে আমি আমার কাজে লাগাবো। কে কে তুমি? আর এসব কি বলছো তুমি? তোমাকে দেখেছে আমার অনেক ভয় করছে। তুমি আমার কোনো ক্ষতি করো না, আমার কোনো ক্ষতি করো না। আমি হচ্ছে ডাইনি। আমি তোর কোনো ক্ষতি করব না। আমি শুধু তোকে এই তরমুজের ভেতরে বন্দি করে রাখবো। একথা বলে ডাইনি টুকিকে তরমুজের ভেতরে বন্দি করে রাখে আর ডাইনি টুকির রূপ ধারণ করে তরমুজ ক্ষেত দেখতে থাকে। তখন সেখানে টুনি চলে আসে। মা টুকি, তুই এখনো এই তরমুজ খেতে পড়ে আছিস? এবার যে সন্ধে হয়ে আসছে, আমার সাথে বাড়ি ফিরবি চল। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো।
সে কি কথা, তুই এখানে থাকবি কি করে? এখানে যে অনেক হিংস্র প্রাণী আছে রে মা, যখন তখন তোর ক্ষতি করতে পারে। আমি তোকে এখানে কিছুতেই থাকতে দিব না। এরপর টুনি টুকি রূপী ডাইনিকে নিয়ে বাড়িতে চলে যায় আর টুকিকে খাবার খেতে দেয়। মা, আমাকে আরো খাবার দাও, এটুকু ভাতে আমার পেট ভরেনি। টুকি, এসব তুই কি বলছিস? তোর পেট ভরেনি মানে? এতগুলো ভাত খেয়েও তোর এখনো খিদে আছে? তুই তো কখনো এক প্লেট ভাতই খাস না ঠিক মতো, তবে আজ তোর কি হলো? হ্যাঁ, মা, এত কথা বলুন না তো। আমি ভাত চেয়েছি, আমাকে তাড়াতাড়ি দাও। ভাত দাও, দেখি আরো ভাত দাও। টুকির কথা শুনে টুনি কিছুটা অবাক হয়ে যায় আর চুপচাপ গিয়ে আর এক প্লেট ভাত নিয়ে আসে আর টুকিকে খেতে দেয় আর টুকি নিমিষেই সব ভাত খেয়ে নেয়। কি ব্যাপার, টুকি এমন করে খাবার খাচ্ছে কেন? টুকি তো কখনো এমন করে না। আজ টুকির আবার কি হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব কথা বলে টুনি টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে আর টুনি যেই না ঘুমিয়ে পড়ে ঠিক তখনই টুকি তার ডাইনি রূপ ধারণ করে আর মনে মনে বলতে থাকে, এখন আমি টুনির ঘরের সব ছাগল খেয়ে নেব। টুনি ঘুমিয়ে পড়েছে, এসবের কিছুই টুনি জানতে পারবে না। সকাল হয়ে গেছে, যাই ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাই। এ কি, ছাগলগুলো কোথায় গেল? ছাগলগুলোকে দেখতে পাচ্ছি না কেন? আর এখানে এত রক্ত এলো কোথা থেকে? তবে কি ছাগলগুলোকে কেউ খেয়ে ফেলেছে? হায় হায় রে, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। টুনি কাঁদতে কাঁদতে টুকির কাছে যায় টুকিকে সব কথা খুলে বলার জন্য। তখন টুনি দেখতে পায় টুকির শরীরে রক্তের ছিটে লেগে আছে। এ কি, টুকির শরীরে রক্তের ছিটে লাগলো কি করে? না, ব্যাপারটা মনে হয় দেখতেই হচ্ছে। আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন বাবা, আমাকে সাহায্য করুন। কি হয়েছে, আমাকে সব খুলে বল। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলতে থাকে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। মা, তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এক্ষুনি ওনাকে চলে যেতে বলো বলছি। আমি এখানে থাকতে আসিনি, টুনিকে বিপদ মুক্ত করতে এসেছি। এ কথা বলে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে আর যেই না তান্ত্রিক মন্ত্র পড়ে টুকির দিকে ফু দেয় ঠিক তখনই টুকি ডাইনি রূপে ফিরে আসে। দুষ্টু ডাইনি, তুই ছাড়া পেয়েছিস কি করে? কালু, তুই সেদিন জবা ফুলটা কুয়োতে ফেলে দিসনি? আসলে তান্ত্রিক বাবা, সেদিন জবা ফুলটা নিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে যায়। এরপর কালুকাক তান্ত্রিককে সেদিনের সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে টুনি অনেক কাঁদতে থাকে। তার মানে এই ডাইনি টুকি রূপ ধরেছিল, কিন্তু টুকি কোথায়? আমি টুকির কাছে যাব, আমার টুকি। তুই শান্ত হ, আমি দেখছি। দুষ্টু ডাইনি, বল তুই টুকিকে কোথায় রেখেছিস, নয়তো এক্ষুনি আমি তোকে শেষ করে ফেলবো। তান্ত্রিক, আমি তোকে সব বলছি, তবুও তুই আমার কোনো ক্ষতি করিস না। আমি তরমুজ খেতে তরমুজের ভেতরে টুকিকে বন্দি করে রেখেছি। তুই এক্ষুনি টুকিকে তরমুজের ভিতর থেকে মুক্ত করে দে, আর এ বন থেকে অনেক দূরে চলে যা, আর কখনো যেন আমি তোকে না দেখি। ঠিক আছে, আমি এই বন থেকে অন্য বনে চলে যাব, তবুও তুই আমার কোনো ক্ষতি করিস না। এরপর ডাইনি তরমুজের ভেতর থেকে টুকিকে মুক্ত করে আর ডাইনি এই বন ছেড়ে অন্য বনে চলে যায় আর বনের পাখিরা এরপর থেকে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। মা, ঘরে কোনো খাবার নেই, তার উপর তুমি আবার অসুস্থ। না খেলে যে তুমি আরো অসুস্থ হয়ে যাবে মা। তাই আমি বলি কি, তুমি ঘরে থাকো, আমি গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি, কেমন? না রে মা,
তুই পারবি না, বনে অনেক দুষ্টু পাখিরা আছে, ওরা তোর ক্ষতি করতে পারে সোনা। আমি সুস্থ হলে তারপর যাবো, বুঝেছিস? আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মা। আর আমি বাইরে না বেরোলে চালাক হবো কি করে বলো তো? আমি তোমার আজ কোনো কথাই শুনবো না। যাবি? তাহলে যা, তবে সাবধানে যাস, বুঝেছিস? আচ্ছা, আমি কোনো খাবার খুঁজে পাচ্ছি না কেন? নতুন এসেছি জন্য নাকি? মানে দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে। টুকি আবারও এদিক ওদিক তাকাতে থাকে আর দূর থেকে একটা ঈগল টুকিকে দেখে আর ওর সামনে আসে। ছোট্ট টুকি, তুই কি খাবার খুঁজছিস নাকি? হ্যাঁ, আমি আমার জন্য আর আমার অসুস্থ মায়ের জন্য খাবার খুঁজতে বানিয়ে এসেছি। আমার সাথে চল, আমি তোকে শস্য দানা দিব। আমার ঘরে অনেক শস্য দানা আছে, তোর জন্য আর তোর মায়ের জন্য দিব। অনেকগুলো আছে, চল চল। কিন্তু তুমি তো আমাকে চিনো না, জানো না, তাহলে কেন খাবার দিতে চাচ্ছ? আরে বোকা, আমি তো তোর জন্ম থেকে তোর উপর নজর রাখছিলাম, তাহলে তোকে চিনবো না কেন? চল চল, তাড়াতাড়ি আমার সাথে চল। ঈগলের কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে, বুঝতে পেরেছি, এইগুলো আমাকে কোনো সাহায্য করবে না, বরং আমার ক্ষতি করতে চাইছি। এখন বুদ্ধি করে এর হাত থেকে পালাতে হবে। কি রে মা, কি ভাবছিস? চল আমার সাথে চল। ইগল কাকা, তুমি আমার ভাইকেও খাবার দিবে? হ্যাঁ, অবশ্যই দিব, আগে চল তো। তুমি এখানে দাঁড়াও, আমি আমার ভাইকে নিয়ে আসি, কেমন? আমার ভাই আমার জন্য বড় বটগাছের নিচে অপেক্ষা করছে যে। সত্যি বলছিস? তোর ভাইও আছে? যা যা, তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে আয়। আজ অনেক মজা হবে, একসাথে দুটো ছানাকে খাবো। হা হা হা। এদিকে টুকি অনেক জোরে জোরে উড়ে ঈগলের থেকে দূরে চলে আসে। বাবারে বাবা, চোর বাচ্চা বেঁচেছি, আর একটু হলে প্রাণ আমার ইগলের পেটেই যেত। এখন এদিক থেকে মায়ের জন্য খাবার খুঁজে নিয়ে যেতে হবে। এরপর টুকি কিছুক্ষণের মধ্যেই কিছু শস্য দানা পায় আর সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে। আর দুই মা মেয়ে মিলে খেতে থাকে আর টুকি টুনিকে সব কথা খুলে বলে। অন্যদিকে ঈগল বলে, এই টুনির বাচ্চা এখনো আসছে না কেন? এর মানে ও আমাকে বোকা বানিয়েছে। ছোট ছানা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি খাবোই খাবো। এভাবে কেটে যায় 2 দিন। একদিন যজ্ঞকণিকা নদীর পাড়ে বসেছিল, ঠিক তখনই ওখানে ঈগল আসে আর বলতে থাকে, আমি অনেক ক্ষুধার্ত, আজ আমি তোদের দুজনকে খাবো, ছাড়বো না আমি তোদের। বল, তোদের মধ্যে কে আগে আমার পেটে যাবি? তাড়াতাড়ি বল। তুমি এসব কি বলছো দাদা? আমরা তোমার বন্ধুর মতো, দয়া করে আমাদের ছেড়ে দাও। হ্যাঁ দাদা, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও আমাদের, আমাদের খেও না, খেও না আমাদের। আচ্ছা বেশ, তোদের ছেড়ে দিব, তবে একটা শর্তে। আর শর্তটা হলো ওই টুনির ছানাকে আমার কাছে এনে দিবি। এখন বল, তোরা কি পারবি আমার শর্ত মতো কাজ করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো দাদা। বলো, ওই টুকিকে কোথায় নিয়ে যাব? ওই টুকিকে নিয়ে কাল সকালের মধ্যেই আমার গুহায় আসবি। আর যদি কাল সকালের মধ্যে টুকিকে আমার কাছে না আনিস, তাহলে তোদেরকেই খাবো, বুঝেছিস? যা এবার নিজের কাজ কর। কণিকা, তুমি ইগলের শর্তে রাজি হলে কেন? এবার আমরা ওই টুকিকে কি করে ইগলের কাছে নিয়ে আসবো বলো তো? চুপ করো যজ্ঞ, আমার কাছে একটা বুদ্ধি আছে টুকিকে ইগলের কাছে নিয়ে যাওয়ার। আমরা দুজন রাতে ঘুমন্ত টুকিকে ওর মায়ের পাশ থেকে চুরি করে নিয়ে ইগলের কাছে যাব, বুঝেছো?
বুঝেছি গো, সব বুঝেছি। এবার চলো বাড়িতে, রাতে হবে আসল খেলা। হা হা হা। এরপর যজ্ঞ কণিকা বাড়িতে চলে যায়। আর রাতের বেলা ওরা চুপি চুপি টুনির বাড়ির সামনে আসে। আর টুনি যেই গাছে ঘর বেঁধেছিল সেই গাছটা যজ্ঞ কণিকাকে দেখে বলতে থাকে, আরে এত রাতে কণিকার যজ্ঞ এখানে কি করছে? টুনি টুকির আবার কোনো ক্ষতি করতে আসেনি তো? ধুর, আমি এসব কি ভাবছি? এরা হয়তো কোনো কাজে এসেছে টুনির কাছে। না, আমি বরং ঘুমিয়ে পড়ি। এরপর গাছটা ঘুমিয়ে পড়ে। আর যজ্ঞ কণিকা জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। আর ঘুমন্ত টুনির পাশ থেকে ঘুমন্ত টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। কণিকা, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি টুকিকে ঈগলের কাছে দিয়ে আসি, নয়তো কাল সকালে ঈগল আমাদেরকেই খেয়ে ফেলবে। অনেক রাত হয়েছে যজ্ঞ, এই টুকিকে ঘরে বেঁধে রাখো। আমার ভয় লাগছে আর ঘুমও পেয়েছে। আমরা বরং কালকে যাব ঈগলের কাছে। পরের দিন সকালবেলা টুনি টুকিকে না পেয়ে কাঁদতে থাকে। আমার টুকি মা, কোথায় গেলি তুই? কাল রাতে তো আমার পাশে ঘুমিয়েছিলি, কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল? টুকি মা, কি হয়েছে টুকি, আমাকে বলো তো। ঘুম থেকে উঠে আমি আর টুকিকে পাচ্ছি না গো। তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে? কাল রাতে এখানে যজ্ঞ আর কণিকা এসেছিল। আমি নিশ্চিত ওরা ঘুমন্ত টুকিকে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো? তবে আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। যজ্ঞ দাদা, কণিকা দিদি, তোমরা আমার ঘুমন্ত মেয়েকে চুরি করে নিয়ে এসেছো। কোথায় রেখেছো বলো? বলো আমার মেয়েকে তোমরা কোথায় রেখেছো? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। কি আবোল তাবোল বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে যে আমরা টুকিকে চুরি করেছি? আর একবার আমাদের দোষারোপ করলে ঈগল দাদাকে বলে তোকে শাস্তির ব্যবস্থা করব, বুঝেছিস? যা এখান থেকে। কণিকা আর যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। কি হলো? টুকি কোথায়? ওরা কিছু বলেছে? গাছ, ওরা আমার কাছে প্রমাণ চাই গো। আমার মন বলছে আমার মেয়ে ওদের কাছে আছে, কিন্তু ওদের বিচার করবে কে? এই বনের ঈগলও যে ওদের পাশে আছে। আমার মেয়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? আমি করব ওদের বিচার, তুমি চিন্তা করো না। টুনি, তুমি ওদের নিয়ে এসো আমার কাছে। ওদের মুখ থেকে সত্যি কথা আমি বের করব। যাও টুনি, যাও। এরপর গাছের কথা মতো টুনি যজ্ঞ আর কণিকার বাড়িতে আসে। আবার এসেছিস? বলছি না যে আমরা জানি না টুকি কোথায়? চলে যা বলছি, চলে যা এক্ষুনি। দিদি, আমার মেয়ে মনে হয় ওর দিদিমার বাড়িতে গেছে। আর জানো তো, আমি আজকে পায়েস রান্না করেছি। একা একা খেতে ইচ্ছে করছে না। চলো তো তোমরা আমার সাথে, আমরা একসাথে পায়েস খাবো। চলো। সত্যি বলছিস? তুই পায়েস খাওয়াবি আমাদের? তবে চল। এরপর ওরা টুনির সাথে টুনির গাছের সামনে আসে। আর গাছ তার লতা পাতা দিয়ে যজ্ঞ কণিকাকে বাঁধে। আমি রাতে তোদের দেখেছি, তোরাই টুকিকে নিয়ে গিয়েছিস। সত্যি করে বল বলছি, কোথায় আছে টুকি? আমরা জানি না, আমাদের ছেড়ে দাও। তোরা সব জানিস, টুকির কিছু হলে তোদের এখানেই মেরে ফেলবো। বল বলছি, টুকি কোথায় বল? বলছি টুকি আমাদের ঘরে আছে। আমরা ওর মুখে টেপ দিয়ে ওর মুখ বেঁধে রেখেছি। আসলে ইগলকে খেতে চেয়েছিল আমাদের কাছে। যজ্ঞর কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে উড়ে যজ্ঞর বাড়িতে যায় আর টুকিকে নিয়ে আসে। অন্যদিকে ইগল যজ্ঞ কণিকাকে খুঁজতে খুঁজতে টুনির বাড়ির সামনে আসে। আর যজ্ঞ কণিকাকে বাধা দেখে বলতে থাকে, আরে বাহ, এ তো দেখি মেঘনা চাইতেই জল। একসাথে আমি এবার সবাইকে খাবো। হা হা হা। সবাইকে খাওয়ার সুযোগ পাবি না তুই দুষ্টু ঈগল।
তোকে কঠোর শাস্তি দিতে যে আমি আছি। টুনি, এবার এদের প্রত্যেককে 100 করে লাঠি মারো, যাতে এরা আর কখনো এমন কাজ না করে। এরপর টুনি ওদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। গাছ বন্ধু, আজ তোমার উচিত বিচারের জন্য আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না গো। আমার রোজ রোজ পেয়ারা গাছে জল দেওয়াটা এবার সার্থক হতে চলেছে। আমার পেয়ারা গাছে কত সুন্দর ফুল এসেছে। দুদিন পরে অনেক পেয়ারা ধরবে, আর আমি পেয়ারাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে শহরে একটা বাড়ি কিনবো। বান্টি অনেক খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে কালু কাকার কাকুলি কাক এই যে নবাবের পুত্র, এভাবে যে শুয়ে আছো, তা ঘরে খাবারের জোগান কে দিবে শুনি? আবার তুমি ভাঙা ক্যাসেটের মতো বাজা শুরু করে দিলে। আমাকে শান্তিতে শুয়ে থাকতে দেখতে তোমার একদম ভালো লাগে না, তাই না? অত ভালো লাগালাগি করতে গেলে পেট খুলে রোদে পুড়িয়ে শুটকি বানাতে হবে। থাকবই না এখন আর এ বাড়িতে আমি। আমার হাত থেকে বেঁচে কোথাও যেতে পারবে না। চলো আমার সাথে, খাবারের খোঁজে বের হব। এই কালু, তুমি ওই দিকটায় যাও, আর আমি এই দিকটাতে খাবার খুঁজছি। তবে একদম আলসেমি করবে না, এই বলে দিলাম আমি। কাকুলির কথা শুনে কালু কাক রাগে চুপ করে থাকে, আর কাকুলি খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আর কালু কোথাও না গিয়ে একই জায়গায় রাগ করে বসে থাকে। নান্টু ঘটকের কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া। আরে কালু দাদা, এমন গান কেন গাইছো? বৌদি কি সারাদিন খালি জ্বালায় নাকি? শুধু জ্বালায় না রে, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে আমাকে ছাড়খাড় করে দিল। একদম শান্তি দেয় না আমাকে, সারাদিন খালি ভাঙা ক্যাসেটের মতো বাজতেই থাকে। হা হা হা, কালু দাদা, এরই নাম বউ। তাই মন খারাপ না করে বাড়ি ফিরে যাও। আমার আবার অনেক কাজ পড়ে আছে, আমি বরং আসি। শালিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি খাবার খুঁজে এনে কালুকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর দুজনে মিলে খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে বান্টির পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো প্রায় পেকে গেছে। আমি কাল বিকেলে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিব। আরে বান্টি, বেশ ডাসা ডাসা পেয়ারা ধরেছে তো। তা আমাদেরও দুটো খেতে দে, আমরা একটু টেস্ট করে দেখি যে তোমার গাছের পেয়ারা কেমন স্বাদ। আচ্ছা ঠিক আছে, এই নাও দুটো পেয়ারা। কালু আর কাকুলি পেয়ারাগুলো নিয়ে খেয়ে শেষ করে ফেলে। আহা, কি সুস্বাদু পেয়ারা! এমন পেয়ারা আমি আগে কখনোই খাইনি। আর দুটো পেয়ারা দাও না বান্টি দাদা, আমি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আমি ফ্রিতে পেয়ারা দিতে পারবো না, আমি এগুলো এখন বিক্রি করব। আরো পেয়ারা খেতে চাইলে টাকা দিয়ে কিনে খেতে হবে, বুঝেছো? আমাদের কাছে তো কোনো টাকা নেই, তাহলে পেয়ারা কিনবো কি করে বলো? তাহলে তোদের পেয়ারাও খেতে হবে না, যা তোরা এখান থেকে বলছি। বান্টি ওদের অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর নিজে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে কালু আর কাকুলি কালু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চলো আমরা কালকেই সেই আইডিয়াগুলো পূরণ করে ফেলি। কি সেই আইডিয়া, বলো আমাকে। কাকুলি কালুর কানে কানে আইডিয়াটা খুলে বলে। দেখতে দেখতে সকাল হয়ে আসে।
আর দুজনেই ঘুম থেকে উঠে বান্টির পেয়ারা গাছের কাছে চলে যায় পেয়ারা চুরি করতে। আহা, অমন ডাসা ডাসা পেয়ারা দেখে কি আর লোভ সামলানো যায় নাকি? কালু, তাড়াতাড়ি বস্তা ভরে নাও। কালু আর কাকুলি পেয়ারাগুলো বস্তায় ভরতে থাকে। তখনই এক পেয়ারা ব্যবসায়ী ঈগল সেদিক দিয়ে যাচ্ছিল। তার হাতে টাকার ব্যাগও ছিল। এই পেয়ারা গাছটা বুঝি তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের। তা আপনি পেয়ারা নেবেন নাকি? আমি গাছ সহ পেয়ারা কিনে তা দিয়ে ব্যবসা করি। আপনারা যদি চান তাহলে আমি এই গাছটাও কিনে নিতে পারি। তাহলে নিন, তবে পুরো গাছের জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। কালু আর কাকুলি টাকার ব্যাগ নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে উড়ে চলে যায়। আজকালকার দিনে দেখছি টাকা হাতে পেলেই সবাই নিজেদের রাজা মনে করে আর সেখান থেকে চলে যায়। যাই হোক, আমি বরং পেয়ারাগুলো পেরে বাজারে নিয়ে যাই। ঈগল পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে বস্তায় ভরতে থাকে। আর ঠিক তখনই ওখানে বান্টি চলে আসে। আরে আরে, আমার গাছের পেয়ারা ছিঁড়ছো কেন? কোন সাহসে ছিঁড়ছো? হ্যাঁ, তোমার গাছ মানে? আমি তো এক্ষুনি কালু আর কাকুলির কাছ থেকে গাছ কিনে নিলাম। এরপর ঈগল বান্টিকে সব ঘটনা খুলে বলে। ও এসব বলে গেছে? তবে তুমি জঙ্গলের অন্য পাখিদের জিজ্ঞেস করে দেখতে পারো। সবাই জানে যে এই পেয়ারা গাছটা আমার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর ঈগল জঙ্গলের সব পাখিদের এই গাছের কথা জিজ্ঞাসা করে। পেয়ারা গাছ তো পান্টি দাদার। আসলে কালু আর কাকুলি তোমাকে বোকা বানিয়েছে ঈগল দাদা। আমি ওই কালু আর কাকুলিকে আজ জেলে ঢুকিয়ে ছাড়বো। এরপর ঈগল বান্টি এবং অন্যান্য পাখিরা কালুর বাড়িতে যায়। এদিকে কালু সব মাল জামানা গুছিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। আর তখনই সবাই তাদের ধরে ফেলে। শয়তান প্রতারক কালু কাক, আজ তোর কোনো নিস্তার নেই। আমার সব টাকা ফিরিয়ে দে আর চল আমার সাথে। এই নাও তোমার টাকা, তবুও আমাদের যেতে দাও। তুই আমার গাছ নিয়ে বেচে কেনা করিস? হ্যাঁ, আজ তো তোকে আমি জেদের ভাত খাইয়েই ছাড়বো। এরপর সবাই মিলে কালু আর কাকুলিকে নিয়ে থানায় যায় আর পুলিশকে সব ঘটনা খুলে বলে। আর পুলিশ ওদের দুজনকে জেলে ঢুকিয়ে দেয়। ধন্যবাদ বান্টি দাদা, তুমি আমার টাকাগুলো বাঁচিয়ে দিলে। আর তুমিও আমার পেয়ারা গাছ বাঁচিয়ে দিলে। এরপর সবাই নিজেদের কাজে চলে যায় আর সবাই আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।